প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। শুরুতেই আজকের দিনের আলোচিত খবরগুলোর সংবাদ শিরোনাম। বিধ্বস্ত হেলিকপ্টারেই মিলল রাইসি সহ 9 মরদেহ। শোকস্তব্ধ ইরান, বিশ্বের নানা প্রান্ত থেকে সমবেদনা। রাইসির আচমকা অনুপস্থিতিতে নতুন চ্যালেঞ্জে ইরান। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। রাজপথে ঘুরবে অটোরিকশার চাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন কাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। 9 মাসে আর্থিক হিসাবের ঘাটতি $9 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল নীতিকে দুষছেন বিশ্লেষকরা। আজকের আলোচনার আমরা শিরোনাম দিয়েছি রাইসির মৃত্যু এবং রাজনীতি। ইরানের প্রেসিডেন্ট, গতকালকের ঘটনা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এতক্ষণে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার আকস্মিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি সহ পররাষ্ট্রমন্ত্রী সহ ওই হেলিকপ্টারে যে 9 জন ছিলেন 9 জন আরোহীরই মৃত্যু ঘটেছে। এবং তার পরিপ্রেক্ষিতে ইরান যেহেতু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টর পৃথিবীর রাজনৈতিক মঞ্চে, কি হতে যাচ্ছে ইরানের রাজনীতি আমরা আলোচনা করতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, জনাব মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ, রয়েছেন জনাব রিয়াজ আহমেদ, নির্বাহী সম্পাদক ঢাকা ট্রিবিউন, রয়েছেন জনাব ডক্টর জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক নাগরিক ঐক্য। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করতে চাই রাইসির মৃত্যুর ইস্যুটি দিয়েই। জাহিদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। তার আগে আমাদের একটি রিপোর্ট সারাদিনে যেটি গিয়েছে, কি হতে যাচ্ছে ইরানের রাজনৈতিক চ্যালেঞ্জগুলো নতুন করে, সেটি নিয়ে একটি রিপোর্টটা দেখে আসি শুরুতে। 2021 সালে রাজনৈতিক সংকটকালীন এক সময়ে ইরানের 8ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইব্রাহিম রাইসি। নানা চড়াই উতরাই আর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী নেতাদের একজন হয়ে ওঠেন রাইসি। 63 বছর বয়সী নেতাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো। তবে রোববারের হেলিকপ্টার দুর্ঘটনা এলোমেলো করে দেয় সব হিসাব নিকাশ। সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতার অনুমতিতে এখন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। এরপর 50 দিনের মধ্যে হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তবে রাইসির শূন্যস্থান মুখবার কতটুকু পূরণ করতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। বিচক্ষণ এই নেতার মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশৃঙ্খলার শঙ্কা বিশ্লেষকদের। রাইসির মৃত্যুতে বিরোধী অনেকেই সন্তুষ্টি প্রকাশ করতে পারে, তবে সত্য হচ্ছে তার এই শূন্যতায় বড় ধরনের বিশৃঙ্খলার মুখে পড়তে পারে তেহরান। তাছাড়া আয়াতুল্লাহ খামেনির পর কে আসছেন তা নিয়েও জটিলতা তৈরি হবে, যেখানে কেবল রাইসিকে যোগ্য ভাবা হতো। বলা হচ্ছে রাইসির মৃত্যু কেবল আভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিকভাবেও চাপের মুখে ফেলবে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশকে। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলের সাথে চলমান ছায়াযুদ্ধ। এ মাসেই তেল আবিবকে জবাব দিতে পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। রাইসির অনুপস্থিতিতে সে সিদ্ধান্তে এখন আসতে পারে বড় পরিবর্তন। এই সুযোগে কাছাকাছি আসার সুযোগ পেতে পারে সৌদি ইসরায়েল। রোববারের দুর্ঘটনায় রাইসির সহযাত্রী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ানো। গাজা যুদ্ধে গেল কয়েক মাসে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন আবদুল্লাহিয়ান। ইরানকে একঘরে অবস্থা থেকে বের করতে মিত্র দেশ ছাড়াও পশ্চিমা দেশের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন তিনি। মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি। রাইসির মৃত্যু নিয়ে যদি এইভাবে আপনাদেরকে প্রশ্ন করতে চাই জাহিদ ভাই, যে ইরান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টর, রাইসির এই মৃত্যু আপনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে সম্পর্ক এবং সেইখানে নতুন করে তোপের মুখে ইরানকে ফেলবে কিনা, বিশৃঙ্খলার কথা বলা হচ্ছিল রিপোর্টের মধ্যে, কী ধরনের বিশৃঙ্খলা আসতে পারে সেটি নিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। প্রথম বুঝতে হবে ইরানের প্রেসিডেন্ট মানুষটা আসলে ঠিক কি, ওনার কতটুকু সক্ষমতা আছে বা ক্ষমতা আছে। মানে আমরা এভাবে বলতে পারি যে ইরানের প্রেসিডেন্ট শুনতে অনেক বড় মনে হয়, কিন্তু উনি প্রেসিডেন্ট এটুকু বলা যায় যে ওনার মূল কাজ হচ্ছে এক ধরনের এক্সিকিউটিভের মতো। উনি স্টেটের পলিসি ইমপ্লিমেন্ট করেন। এছাড়া স্টেটের কোনো পলিসি নেওয়ার কোনো সক্ষমতা নেই তা না,
কিন্তু মোটা দাগে তা ইনফ্যাক্ট ইরানের সর্বময় ক্ষমতা আসলে ওনাদের সুপ্রিম লিডারের হাতে, যেটা প্রথম রেভলিউশনের পর প্রথম খোমেনি ছিলেন, এখন খামেনি আছেন। এবং রাইসির ব্যাপারে যে কথাটা আলোচিত এখনো ডিসাইডেড না, কিন্তু উনি সম্ভবত খামেনিকে পরবর্তীতে রিপ্রেজেন্ট করবেন এই ধরনের একটা সিদ্ধান্তের মতোও ছিল। খামেনির বয়স 85 এখন, উনি আসলে খুব বেশি দিন বাঁচবেন কিনা এই প্রশ্ন আছে, ওনার শারীরিক অবস্থা ভালো না। প্রশ্ন হচ্ছে এখন ওনার মৃত্যুটাকে আমরা কিভাবে দেখব। আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, ইরানে যখন প্রেসিডেন্ট নির্বাচন হয়, আমরা ইরানের প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু খুব ফেয়ার, কিন্তু এখানে একটা অন্য সমস্যা আছে। ইরানে যে কেউ চাইলে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না, যেমন আমাদের মতো দেশ বা যে কোনো দেশে যে কেউ চাইলে যে আমি কতগুলো ক্রাইটেরিয়া আছে ফুলফিল করলেই পারবো, আসলে হবে না এটা। ইরানে যারা যারা প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় তারা একটা তালিকা হয়, সেটা ওদের একটা গার্ডিয়ান কাউন্সিল আছে, যেটা এই যে উনি চেয়ার করেন, খামেনি চেয়ার করেন, আরও বেশ বড় একটা ক্লেরিকরা থাকে, তারা ডিসাইড করেন যে এই কয়জন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে। এরপর তাদের মধ্যে যে ইলেকশনটা হয় সেই ইলেকশনটা ফেয়ার হয়, কিন্তু এর আগে এটা আসলে ওই অর্থে একেবারে স্বতঃস্ফূর্ত নির্বাচন না। কিন্তু এর মধ্যেও ইরানে কিন্তু দুটো পলিটিক্যাল ধারা মানে মোটামুটি ক্ল্যাশ করতে করতে তারা চলেছে। পৃথিবীতে তো আসলে হোমোজেনাস কিছু হয় না, প্রত্যেকেই এই ইসলামিক যে স্টেটটা আছে তাদের সেটার মতো করে চলে। যেমন আমরা বলতে পারি এই মুহূর্তে রাইসি উনি খুবই কনজারভেটিভ, উনি খুবই টাফ। কিছু লিবারেল আছে, ওনার আগে যে রুহানি ছিলেন, তার আগে খাতামি ছিলেন, এরা কিন্তু এক ধরনের রিফর্মের কথা তারা বলেন। যদিও আবারও বলছি, ওনারা চাইলে যে অনেক কিছু করতে পারবেন তা না, কিন্তু ওনাদের চাপ দেওয়ার ক্ষমতা আছে, নেগোশিয়েট করার ক্ষমতা আছে ইয়ের সাথে, যিনি ওনাদের সুপ্রিম লিডার আছে তার সাথে। আহমেদিনেজাদ কট্টর ছিলেন এই রুহানির মতো। ফলে ওই দ্বন্দ্বটা মাথা চাড়া দেওয়ার প্রশ্ন। আমাদের মনে থাকার কথা যে মাসা আমিনি মারা যাওয়ার পর যেভাবে ক্র্যাকডাউন চালানো হয়েছে, আলোচনা তখন ইরানে হয়েছে যে কোনো একজন তুলনামূলক ওনাদের তুলনায় লিবারেল প্রেসিডেন্ট ধরুন খাতামি বা রুহানি যদি থাকতো তাহলে হয়তো এই লেভেলের ক্র্যাকডাউন হতো না। একই সাথে রাইসির ক্ষেত্রে যেটা হয়েছে, দ্য ওয়ে হি ওয়াজ রিয়াক্টিং ইয়েদের সাথে, ইসরায়েলের সাথে বা অন্যান্য তার যে প্রক্সিদেরকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে যেভাবে যেভাবে কাজ করেছে, তার সময় যেভাবে হয়েছে, সেটা হয়তো এত টাফ জায়গায় তারা নাও যেতে পারত। সুতরাং এই যে কট্টর বা লিবারেল কে ক্ষমতা ইরানে আছে, আবারও বলছি সেটা একচ্ছত্রভাবে তার ক্ষমতা নাই আমেরিকান প্রেসিডেন্টের যেমন থাকে, কিন্তু তারপরও এই নীতিটাকে প্রভাবিত করার ক্ষমতা থাকে। সুতরাং উনি গেলেন, এরপর 50 দিনের মধ্যে আরেকটা নির্বাচন হবে, ডিপেন্ড করবে এখন সেই নির্বাচনে আসলে কে আসছেন। এর মধ্যে আরেকটা ফ্যাক্টর খুব জরুরি, কারণ একটা স্পেকুলেশন চলছে এখন এই দুর্ঘটনার সাথে কোনো না কোনোভাবে ইসরায়েল জড়িত কিনা। ইসরায়েল এখন পর্যন্ত এই মাপের কোনো, এই মাপ না মন্ত্রী মাপেরও কোনো পলিটিশিয়ানকে তারা টার্গেট করে নাই, যদিও ইসরায়েল অলমোস্ট ঘোষিতভাবেই ওদের পারমাণবিক কর্মসূচি সায়েন্টিস্টদেরকে, অনেক সায়েন্টিস্টকে ইরানের মাটিতে হত্যা করেছে, কিছুদিন আগে চিফ সায়েন্টিস্টকে হত্যা করেছিল। কিন্তু এখন ইসরায়েলকে যদি সামহাও এটার মধ্যে জড়ানো হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাত্ত্বিকভাবে বলছি, ইসরায়েল যদি জড়িতও হয়, এখানে ইসরায়েলকে জড়ানোর মতো মন্তব্য ইরান করা কিন্তু ডিজাস্টারাস। আপনার প্রেসিডেন্টকে যখন হত্যা করা হয়, সাথে পররাষ্ট্রমন্ত্রী সহ আদার পিপল ছিল, কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কেউ মন্তব্য করেন নাই, ওই স্পেকুলেশনটাও আছে, থাকবে। এখন ধরুন কি দাঁড়াবে, বিপদটা কোন জায়গায়, ইরান হয়তো প্রকাশ্যে ভাবে সেটা বলবে না। এটা বলা মানে হচ্ছে আপনার ইসরায়েলের সাথে একটা অল আউট ওয়ারে নেমে যাওয়া, ওটা ছাড়া উপায় নাই। কিন্তু সে সেটা করলো না, কিন্তু ও যদি বুঝতে পারে এটা ইসরায়েল করেছে, যদি তার সেই ধরনের পারসেপশন তৈরি হয়, তাহলে কিন্তু ইরানের সুবিধার জায়গা আছে। ইরান এই প্রথম ইসরায়েলের সাথে সরাসরি কনফ্লিক্টে গেল, কিন্তু ইরানের তো অনেক জায়গায় প্রক্সিজ আছে, হামাস তো ছিলই, ওইদিকে হেজবুল্লাহ আছে লেবাননে, এদিকে হৌথিরা আছে আপনার ইয়েমেনে, সেই প্রক্সিদেরকে সে আরো অনেক বেশি অ্যাক্টিভ করে তুলতে পারে। সুতরাং মধ্যপ্রাচ্যে আসলে সংকট বাড়ার খুব বড় সম্ভাবনা আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার রিপোর্টেও ছিল ওই যে কট্টর এবং লিবারেলদের দ্বন্দ্ব ইরানে, সেটা মাথা চাড়া দেওয়ার খুবই সম্ভাবনা আছে। ইরানে বেশ কিছু জায়গায় সেলিব্রেট করা হয়েছে, জনগণ কিন্তু সেলিব্রেট করেছে, কারণ মানুষ ভুলে যায়নি মাসা আমিনির পরে যে পরিমাণ ক্র্যাকডাউন তাদের উপরে হয়েছে। তো সবকিছু মিলে আসলে পরিস্থিতি। আমরা একটু রিয়াজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে আমরা এক ধরনের বিশৃঙ্খলা বা এক ধরনের প্রভাব পরিষ্কার দেখতে পেয়েছিলাম যখন এলিট ফোর্স কুদস বাহিনীর যিনি প্রধান ছিলেন কাসেম সুলাইমানি, ওনার মৃত্যুর পর। তো এই ধরনেরই এক ধরনের প্রভাব কি ইরানে আবার পড়তে যাচ্ছে? আমরা রিপোর্টেও যেটি বলছিলাম যে বিশৃঙ্খলা, কি ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে বা কি ধরনের প্রভাব পড়তে পারে? আমার মনে হয় যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এই জন্য বলছি যে ইরানের যে শাসন ব্যবস্থা, বিশেষ করে ইরান বিপ্লবের পর থেকে 1979 পর থেকে এই পর্যন্ত, যেটা একটু আগে পূর্ববর্তী বক্তা বলছিলেন যে লিডারশিপ যারাই আসে না কেন
সর্বোচ্চ যে ধর্মীয় নেতা, হি ইজ দ্য সুপ্রিম অথরিটি। কিন্তু যে প্রেসিডেন্ট, সেইখানে আপনি লক্ষ্য করবেন যে যিনি মারা গেলেন এই হেলিকপ্টার দুর্ঘটনায়, রাইসি, ওনাকে কট্টরপন্থী বলা হচ্ছে। এর আগে ওনার প্রেডিসেসররা কম কট্টরপন্থী, কিন্তু আবার এরও আগে আহমেদিনেজাদ যথেষ্ট কট্টরপন্থী ছিলেন। তো এই যে কট্টরপন্থা বা অপেক্ষাকৃত লিবারেল, এটা কিন্তু ইরানি যে শাসন ব্যবস্থা এবং তার সুপ্রিম লিডারশিপ থেকে, এবং সেটা একজন লিডার নন শুধু, তাকে কেন্দ্র করে মজলিসে শুরা যেটা আছে, তাদের কিন্তু একটা স্ট্র্যাটেজিক পজিশন অলসো। তো আমার মনে হয় যে ইট উইল অল ডিপেন্ড যে এখন পোস্ট রাইসি যে লিডারশিপ, আপাতত যাকে দেওয়া হয়েছে যে মুকবার সাহেব, উনি তো মানে হি ইজ ফর ইন্টারিম পিরিয়ড। তো এরপরে যে নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবে, সেটার মধ্যে দিয়ে তাদের যে সুপ্রিম লিডারশিপটা আছে, তারা কিন্তু তাদের নেক্সট স্ট্র্যাটেজিটা ওইভাবেই রোল আউট করবে। বর্তমান জিওপলিটিক্স, ইসরায়েলের সাথে যে সম্পর্ক, যে চরম অবনতি, এবং যেটা তাদের বিভিন্ন জায়গায় যে প্রক্সিগুলো আছে, সেগুলো বিশেষ করে হুতি ইজ ভেরি প্রমিনেন্ট এই মুহূর্তে পুরো বিশ্বের জন্যই। কারণ আমরা সবাই জানি যে গ্লোবাল যে সাপ্লাই চেইন, এটা কিন্তু অনেকখানি বিঘ্নিত হচ্ছে এই মুহূর্তে হুতিদের কারণে, এবং সেটা কিন্তু হুতিরা ইজ টোটালি ব্যাকড বাই ইরান, এবং দে আর শোয়িং দেয়ার মাসেলস দেয়ার, যার ফলে কিন্তু ইভেন কান্ট্রিজ লাইক বাংলাদেশ, আমাদেরও কিন্তু পণ্য যখন আমরা এক্সপোর্ট করি, আমাদের কিন্তু গত কয়েক মাস ধরে আমাদের যথেষ্ট আপনার পণ্যের যে ফ্রেট চার্জ, এটা কিন্তু আপ টু 40% বেড়ে গেছে। তো এই পুরো পরিস্থিতি ইরানের যে এর উপরে যে একটা অবস্থান, কারণ আপনি দেখুন যে সত্যি কথা বলতে আমরা কট্টরপন্থী সহজে বলতে পারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উইদিন ইরান মাশা আমিনের ঘটনা অবশ্যই এখনও আমাদের মেমোরিতে ফ্রেশ, কারণ এটা বেশি দিন আগের কথা না। অ্যাটলিস্ট ইন মোস্ট কনজারভেটিভ এস্টিমেট 550 জন লোক মারা গিয়েছিল এটার প্রতিবাদ করতে গিয়ে, এবং ল এনফোর্সারদের মধ্যেও কয়েকজন মারা গিয়েছিলেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, সারা বৈশ্বিক পরিস্থিতিতে যদি দেখা যায়, তাহলে পৃথিবী তো এই জিনিসও দেখেনি যে অক্টোবর থেকে আজ পর্যন্ত যেভাবে 35-40 হাজার গাজানদেরকে, গাজাবাসীকে যেভাবে নারী শিশু সহ যে জেনোসাইডটা করা হলো, সেটা কিন্তু অনেক রাষ্ট্রই চুপ, অনেক রাষ্ট্রই চুপ। হ্যাঁ, মানে একটা হলো প্রতীকী নিন্দা জানানো, স্টেটমেন্ট দেওয়া ইত্যাদি, কিন্তু তার অধিক কে কি করেছে এক্সেপ্ট ফর ইরান। তো সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল, এবং এই জন্যই আমি মনে করি যে ইরানের যারা লিডারশিপ, এবং দে হ্যাভ দ্য নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক পাওয়ার অ্যান্ড থিংস লাইক দ্যাট, যেটা আমেরিকার সাথে এবং ইয়ের সাথে কিন্তু গত বছরখানেক ধরে কিন্তু এটা আলোচনা স্টলড হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে দে উইল ফাইন্ড আউট এ গুড লিডারশিপ, এবং যে কিনা রাইসিকে রিপ্লেস করতে পারবে এবং ইরানের যে স্ট্র্যাটেজিক অবস্থান গ্লোবাল জিওপলিটিক্সে, সেটাকে ধরে রাখতে পারবে। আচ্ছা, মঞ্জু ভাইয়ের কাছ থেকে শুনি যে জিওপলিটিক্যাল যে অবস্থানের কথা বলছিলেন রিয়াজ ভাই, সেই জায়গায় আপনি যদি বলেন যে এখানে পররাষ্ট্রমন্ত্রী তিনি বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন কূটনৈতিকভাবে তারা এই যে প্যালেস্টাইনের প্রতি সমর্থন বলেন, হামাসের প্রতি সমর্থন বলেন, হুতিদেরকে অন্যভাবে মানে ব্যাক করা, তাদেরকে পেছন থেকে মানে উৎসাহ দেয়া বা সব রকমের সরবরাহ করা, পয়সা থেকে শুরু করে সব রকমের অস্ত্রশস্ত্র, সেই জায়গায় ইরানের পলিসিতে কোনো চেঞ্জ আসবে কিনা, এবং পৃথিবীতে কোনো ধরনের কোনো পরিবর্তন, মানে এই জিওপলিটিক্যালি কোনো দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি তিনটা জায়গায় যদি বলি, একটা হচ্ছে যে প্রতিক্রিয়া দেশের ভেতরে কি হবে, আরেকটা হচ্ছে আঞ্চলিক কি হবে মধ্যপ্রাচ্যে, আরেকটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী কি হবে। প্রথমে যেটা আমার পূর্ববর্তী বক্তা যারা ডক্টর জায়েদ এবং ওরা চমৎকার করেই বললেন যে ইরানের স্ট্রাকচারটা এত ওদের মানে একেবারে সেট করা, যেটার মধ্যে একজন ব্যক্তির বদলের ফলে ওই সেটটা খুব সহজে বদল হয় না, এটা মোটামুটি স্বীকৃত। আমি এখানে একটু অ্যাড করতে চাই, খামেনি আসার আগে ওদের যারা শীর্ষ নেতা, ধর্মীয় নেতা, তাদের একটা পলিসি আছে অলিখিত, এবং যেটা তারা মানেন যে তার মৃত্যুর পরে তার নিকট আত্মীয় কেউ সেই জায়গায় অধিষ্ঠিত হতে পারবেন না, এবং তার নিকট আত্মীয়রা কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। এই পলিসি কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তার মানে হচ্ছে অনেকে এরকম একটা ব্যাখ্যা আমরা বাইরে থেকে দেই যে ইন্টারনাল কোনো কিছু আছে কিনা এই দুর্ঘটনার পেছনে, যে কথিত আছে, বলা হচ্ছে যে খামেনির পুত্র এই ব্যাপারে ইন্টারেস্টেড, সেই ক্ষেত্রে তিনি সেকেন্ড ম্যান হওয়ার কথা, ইন্টারনাল কিছু কিনা। এটা মোটামুটি নিশ্চিত ইন্টারনাল কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি দুর্ঘটনা না হয় এটার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র বা হত্যাকাণ্ড হিসাবে আমরা চিহ্নিত করতে চাই। তার মানে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ইরানের যে পলিসি সেটা কন্টিনিউ করবে, এই ব্যাপারে মোটামুটি আমি যতটুকু জানি এটা নিশ্চিত। এখন মধ্যপ্রাচ্যের রাজনীতি যদি বিবেচনা করেন, এখানে এক ধরনের একটা পরিবর্তন আসবে। তার কারণ হচ্ছে কি, যদিও যেটা বললেন যে হ্যাঁ খামেনি এবং তাদের স্ট্রাকচারটাই নিয়ন্ত্রণ করে পলিসি কি হবে, কিন্তু ইমপ্লিমেন্ট কে করে তার অ্যাটিটিউডের উপরে ডিপেন্ড করে এইটা কতটা অ্যাগ্রেসিভ হবে, কতটা স্লো ডাউন করবে। সেই ক্ষেত্রে কিন্তু ইব্রাহিম রাইসি ওয়াজ ওয়ান অফ দ্য মানে মোস্ট অ্যাগ্রেসিভ পারসন, যে নাকি যা বলে সেটা করার চেষ্টা করেছেন। তিনি তার দেশের অভ্যন্তরে কিছু সংস্কারমূলক আইন কানুনও করেছেন। তিনি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। আইন কানুনের ক্ষেত্রে তাদের দেশের উপযোগী কিছু সংস্কার করেছেন, আবার কিছু কাজ কিন্তু ভীষণ সাহসের সাথে করেছেন, যেটা নাকি মধ্যপ্রাচ্যের অনেক দেশের জন্য প্রকাশ্যে বিরোধিতা করলেও মনে মনে এক ধরনের সাহস জুগিয়েছে নিজের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে আসেন, আজকে এই আপনার শোতে আসার একটু আগে ইসরায়েল ঘোষণা করেছে তারা নিজেরা, আমরা কিন্তু এই ঘটনার সাথে জড়িত না। এটার দুই রকম ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ঠাকুর ঘরে কেরা আমি কলা খাই না, আরেকটা হচ্ছে তারা নিজেদেরকে নিজের অবস্থানটা পরিষ্কার করতে চান। এখানে কিন্তু মোটামুটি এই দুর্ঘটনা ঘটার পর আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে সার্ভে করলে প্রথম প্রশ্ন, এটা কারা করেছে? এটা কি দুর্ঘটনা, না ইসরায়েল, না মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত? এই প্রশ্ন কিন্তু ওপেন সিক্রেট। এখন এইটার উত্তর আসতে আমাদের অনেক সময় লাগবে। যেমন জেনারেল জিয়াউল হকের হত্যাকাণ্ডের বা দুর্ঘটনার এখনও আমরা পরিষ্কার জবাব কিন্তু পাইনি, এটারও একটু সময় লাগবে। সে জায়গায় দেখেন আজকে যেই কথা আমার ভাই বললেন, যে গাজার এই যে প্রায় 40,000 নিরস্ত্র মানুষ মারা গেল, সেই ক্ষেত্রে পৃথিবীর সকল দেশ করল। এর বাইরে আপনি দেখেন জেনেভা কনভেনশন, আপনি দেখেন আমাদের ভিয়েনা কনভেনশন, সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল যার পণ্যায় দখলদারিত্ব করাচ্ছে, যেটা জাতিসংঘের কোনো আইন কানুনে মানে না, অন্য কোনো কনভেনশনের আইন অনুযায়ী মানে না। কিন্তু কোনো দেশ কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করে নাই। আমরা আমাদের প্রধানমন্ত্রী করেছেন, অনেকে আমরা বলছি, কিন্তু ওই অর্থে প্রতিবাদ কিন্তু যদি বলেন প্রতিবাদ করেছে কিন্তু ইরান, এক অর্থে যদি বলেন। সেই জায়গাটা কিন্তু এখন আবার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রকাশ্যে প্রতিবাদ করবার মতো কেউ এই মুহূর্তে অন্তত কিছুদিনের জন্য নীরব থাকবেন, এইটা একটা বাস্তবতা। আজকে দেখেন যে কোনো কারণে ইব্রাহিম রাইসি মারা গেছেন, একটা দুর্ঘটনায় আমরা ধরে নেই, পৃথিবীর অধিকাংশ সভ্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা অন্তত শোক প্রকাশ জানিয়েছেন, নিন্দা করেছেন। একটা দুর্ঘটনা, একটা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান মারা গেলে আপনি নিন্দা করবেন না? মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশ, ইসরায়েল কিন্তু সেই ভদ্রতা, সেই সভ্যতাটুকুও দেখায়নি। তার মানে হচ্ছে এখানে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির একটা পরিমাপ আমরা লক্ষ্য করব আগামী কিছুদিনের মধ্যে। তার মানে হচ্ছে এখন ডিপেন্ড করবে যে পরবর্তী যিনি, এখন 50 দিনের মধ্যে আমরা ব্যাপক কিছু হয়তো পরিবর্তন দেখব না, কারণ ইন্টেরিয়াম যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি হয়তো ওই অর্থে ইমপ্লিমেন্টেশনে সাহসী পদক্ষেপ নিয়ে যাবেন, এটা আশা করা যায় না। তবে 50 দিন পরে যিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে আসবেন, প্রেসিডেন্ট হিসেবে, তার পদক্ষেপের উপরে নির্ভর করবে যে সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী অবস্থানটা ইরানের কি পর্যায়ে আছে। কারণ তার আগে তো ইরান ঘোষণা দিয়ে তাদের উপরে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে, এমন না গোপনে কিছু করেছে, এবং তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল কি ভূমিকা নেয়, এইটা আমাদের দেখবার জন্য আমার কাছে মনে হয় অন্তত আমাদের 50 দিনের পরের দিনগুলোকে দিন গুনতে হবে। তবে এইটা আমি এক অর্থে বলতে পারি, আমাদের আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে একটা ছন্দপতন ঘটিয়েছে এই ইব্রাহিম রাইসির মৃত্যু। এই মৃত্যুর মধ্য দিয়ে যারা কিছুটা, আপনি দেখেন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একটা এক কেন্দ্রিক বিশ্বে পরিণত হয়েছে, সেই বিশ্বের কেউ যেন প্রতিবাদ করতে পারছে না। আমরা যখন কথা বলছি তার 48 ঘন্টা আগে পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন, তারা নিজেরা গিয়ে কথাবার্তা বলছেন। তারপরও বিশ্ব নাগরিকরা কিন্তু মনে করতে পারছেন না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো এক কেন্দ্রিক রাজনীতি নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদের প্রকাশ্য প্রতিবাদ করে কেউ দাঁড়াবে। সেই জায়গাটা আমি মনে করি কিছুটা অন্তত টেনে ধরবে এই মৃত্যু। কিন্তু আমি আশা করি
যে 50 দিন পরে যিনি নেতৃত্বে আসবেন তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে ইরানের রাজনীতির গতিপথ আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথায় থাকবে সেটা বোঝা যাবে। জি, রাত পোহালেই উপজেলা নির্বাচন দ্বিতীয় পর্যায়ের, আমরা সেটি নিয়ে আলোচনা করতে চাই। এবং আরও একটি বিষয় আছে, ছোট্ট বিষয়, সেটি হচ্ছে যে অটোরিকশা নিয়ে আগের দিন আমরা দেখলাম যে রাস্তায় যে তাণ্ডব দেখলাম একরকমের, সেই জায়গায়ও আজকে আবার প্রধানমন্ত্রী বলে দিলেন যে না, চলবে। এখন বিষয়টা আসলে কোন পর্যায়ে যাচ্ছে, আসলেই আমরা চাই কিনা, সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির সময় আছে, ফিরছি একটু পরে। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ দেখছেন আপনারা চ্যানেল 24-এ। আমরা আলোচনা করতে চাই এই পার্টে উপজেলা নির্বাচন। রাত পোহালেই উপজেলা নির্বাচন, দ্বিতীয় ধাপের এই নির্বাচন হচ্ছে। একটু মনে করিয়ে দিই, এর আগের দফায় যখন উপজেলা নির্বাচনটা হয়েছে 139টি উপজেলায়, সেখানে 139টির মধ্যে 20% কম ভোট পড়েছে। বলা হচ্ছে যে উপজেলা নির্বাচন যতবার হয়েছে এইবারই সবচাইতে কম পরিমাণ ভোট পড়েছে, 36%। জাহিদ ভাই, আপনাকে প্রশ্নটি করি, তো সবচাইতে কম 20%-এরও কম ভোট পেয়েছেন এবং তারা 81 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোটের হার ক্রমাগতভাবে কমছে। অনেকেই মনে করেন যে ভোটাররা বিমুখ হচ্ছেন, ভোট বিমুখ হচ্ছেন। প্রবণতা কি আসলেই তাই? ধন্যবাদ। মানে এই যে 36% ভোট পড়েছে, এটা আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আমি করি না। মানে এটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি, কিছু করার নেই। আমাদের এমন একটা নির্বাচন কমিশন আছে যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা স্বাধীন সার্বভৌমভাবে আচরণ করতে পারার কথা, কিন্তু তার ক্রেডিবিলিটি আমাদের কাছে আসলে নেই, একেবারেই নেই। কারণ এটা তারাই হারিয়েছেন। ক্রেডিবিলিটি যেমন আপনি অর্জন করেন, খোয়ানো আপনি যখন জাতীয় নির্বাচনে 40-41% 41 পয়েন্ট সামথিং, মানে 42-এর কাছাকাছি শেষ পর্যন্ত দেখালেন, সেটাও আমরা বিশ্বাস করি না। আমি সাথে একটু একজনের উক্তি যোগ করতে চাই। মিস শ্রীরাধা দত্ত, যার কলাম পড়লে মনে হবে যে মানে আওয়ামী লীগের কেউ কলাম লিখছেন। আমি খুব মন দিয়ে বুঝতে চেয়েছি ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, কারণ উনি একসময় গুরুত্বপূর্ণ একটা থিঙ্ক ট্যাঙ্কে ছিলেন। তারপর উনি এখন একটা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনশিপের প্রফেসর। উনি ওনার প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বলছেন 10% ভোট পয়েন্ট, শ্রীরাধা দত্ত বলছেন, আমি অন্যদের কথা বাদই দেই। সুতরাং আমাদের দেশে নির্বাচন কমিশন তাকে বলে দেয়, একটা সংখ্যা বলে দেবে, আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত। কারণ সারাদিন টিভি চ্যানেলগুলো বিভিন্ন জায়গায় রিপোর্ট করেছে, বিভিন্ন মিডিয়াতে আমরা রিপোর্ট দেখেছি। সুতরাং এত % ভোট হয়নি, এটা হলো 1 নম্বর কথা, অনেক কম হয়েছে। তারপরও যদি আমরা ধরে নেই যে এটা 36% হয়েছে, খেয়াল করি আমরা, যেহেতু বিএনপি পার্টিসিপেট করছেন, আমরা খুব বলতে শুনি এটা তো জাতীয় নির্বাচন না, বিএনপি যায় নাই তো কি হয়েছে? জাতীয় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি না আওয়ামী লীগ কাকে আমি ক্ষমতার জন্য দেব সেইটা সিদ্ধান্ত হতে পারে, আর দেশ চালাবে কে সেটা সিদ্ধান্ত। স্থানীয় নির্বাচন একসময় মার্কাতেই ছিল না, মানে দলীয় মার্কাতে ছিল। জায়গায় যদি বলি যে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য মার্কাটা এবার রাখা হয় নাই, সেই জায়গায় কি আওয়ামী লীগকে আপনি সফল বলবেন না? 36% ভোট তো কম না, একেবারেই না। আমি মনে করি, যদি আমি আবারও বলছি 36% পরেই নেই, তর্কের খাতিরে ধরে নিচ্ছি, আপনি তো মার্কা ইনফ্যাক্ট এখনো আইনগতভাবে বাতিল হয়নি, আওয়ামী লীগ নিজে এটা দেয়নি। জি, তাদের উদ্দেশ্য ছিল এক ধরনের কম্পিটিশন। ঠিক আছে, জাতীয় নির্বাচনে যেহেতু মেইন দল নাই, আপনি ভোট দেবেন না, আওয়ামী লীগই তো ক্ষমতায় আসবে। আমরা প্রায় শুনি না যে স্থানীয় নির্বাচনে আসলে অনেক স্থানীয় ইস্যুজ আছে, এবং এটা ফ্যাক্ট। একসময় তো এই রকম দলীয় মার্কায় নির্বাচন হতো না। তখন আসলে কি হচ্ছে, একটা পাড়া, একটা পরিবার, নানান রকম হিসাব নিকাশে মানুষ কিন্তু ভোটে এনগেজড হয়ে যেত। আপনি তো এনগেজ করতে পারেন নাই আসলে শেষ পর্যন্ত। তার মানে আপনি যে প্রশ্নটা করছেন, একটা ভোটার বিমুখতা আছে, আসলেই আছে। কারণ এই জায়গায় দাঁড়িয়েছে, আপনি প্রথম কথা, আপনি ভোট দিতে গেলে ভোট দিতে পারবেন কিনা, না যদি দিতে পারেন, আচ্ছা দিতে পারলেন, সেটা ঠিকঠাক মতো হিসাব হবে কিনা। আমাদের মনে থাকার কথা, ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রকাশ্যে বলেছেন, উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন, প্রকাশ্যে বলেছেন, ভিডিও রেকর্ড আছে, ওইটা নিয়ে সবাই নিউজ করেছে, যে 300 ভোট দিলে 3000 হয়ে যায়। সারাদিন দেখি যে আমরা কোনো রকম কোনো প্রার্থী নেই, তারপর উনি এত ভোট। এনার বক্তব্যকে আমি সিরিয়াসলি নিতে চাই, কারণ হচ্ছে উনি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিষোদ্গার করেন নাই। মাঝে মাঝে হয় আপনার সাথে আরেকজনের লেগে গেছে, তারপর এরকম প্রচুর পাই আমরা, তোমাকে তো আমরা রাতে সিল মেরে বানিয়েছিলাম এমপি চেয়ারম্যান। উনি জেনারেলি আমাদের ভোটের যে ব্যবস্থা সেটা নিয়ে কথা বলেছেন। এবং উনি আরেকটা কথা বলেছেন, আপনি চাইলে আমি একটু চেক করে নামটাও বলতে পারবো, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। উনি এটাও বলেছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আওয়ামী লীগ এমন রাজনীতি করছে, উনি আওয়ামী লীগ করেন, এখনও ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন,
যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। আসলে এই ঘটনাগুলোই ঘটেছে এবং নির্বাচনের জন্য উনি বলছেন আমরা যেরকম চালাকি করে যেরকম 2 নম্বরই করে নির্বাচন করছি সেটাই ভোটারদেরকে আসলে শেষ পর্যন্ত কেন্দ্রে আসা থেকে বিরত রাখছে। এই ঘটনাগুলো আসলে ঘটে গেছে বাংলাদেশে। জাস্ট এখন যেহেতু আমাদের সংবিধানে আইনে একটা নামকাওয়াস্তে নির্বাচন হতে হবে, এই কারণেই নির্বাচন হয়। এটা একেবারে কোর আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারাও বুঝে গেছেন, তারাও জানেন যে তাদের ভোটার কোনো ভ্যালু ক্যারি করে, তো উনি যাবেন কেন? আচ্ছা রিয়াজ ভাই, আপনার কাছে জিজ্ঞেস করি যে বিএনপি এই ভোটে নাই উপজেলা নির্বাচনে। দেখেন ভোট হচ্ছে একরকম বলা হয় যে একটি রাজনৈতিক দলের একটা উৎসব থাকে ভোট থেকে ক্রমাগতভাবে যখন আপনি বাইরে বাইরে থাকবেন এই দলের উৎসবটা আসলে থাকে না, অনেকেই ভোট বিমুখতা হয়। বিএনপি এখন প্রায় 100 জনের মতো হবে যে তারা বহিষ্কার করেছে, ভোটে দাঁড়াচ্ছে, আগ্রহ প্রকাশ করেছে এবং অ্যাক্টিভিটি করছিল এরকম জায়গা থেকে। তো সেই জায়গায় বিএনপির এই স্ট্র্যাটেজিক যে অবস্থান, বিএনপি সরকারে নাই, এই সরকারের সাথেও নাই, নির্বাচনেও নাই, কিন্তু এই যে স্থানীয় নির্বাচনেও যে তারা অংশগ্রহণ করতে পারতো, কিছু মানুষ তো অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকতে পারতো, সেই জায়গায় বিএনপির যে পলিসি সেটা কি আসলে তাদের জন্য ভালো হচ্ছে নাকি কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি এক্স্যাক্টলি আপনার এই প্রসঙ্গের উত্তরটা দেওয়ার আগে বলি যে আমার সুযোগ হয়েছিল গত 1 সপ্তাহে আমার কাজের প্রয়োজনেই আমি কিছু উপজেলায় গিয়েছিলাম যেগুলোতে আগামীকাল নির্বাচন হবে। জি। তো সেই অভিজ্ঞতা থেকে বলি, তো ওইসব জায়গায় মানে অন্যান্য পদের প্রার্থী যেগুলো যাই হোক, আমি চেয়ারম্যান শুধু পদের কথা বলি, যে প্রত্যেক জায়গায় 4 জন 5 জন 6 জন এরকম করে চেয়ারম্যান পদপ্রার্থী এই জায়গাগুলোতে। এবং তার মধ্যে বেশিরভাগ জায়গায় এরা সকলেই আওয়ামী লীগ করেন। কেউ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কেউ যুবলীগের সাবেক নেতা, কেউ ছাত্রলীগের নেতা, কেউ আওয়ামী লীগের আরেকটা অঙ্গ সংগঠনের হয়তো নেতা, এরকম। আর কয়েকটি জায়গায় দেখলাম যে এরকম 4 জন লোক আছেন, পঞ্চম একজন ব্যক্তি আছেন যাকে বলা হচ্ছে এখন বহিষ্কৃত বিএনপির অমুক কমিটির অমুক। তার মানে হচ্ছে যেসব জায়গায় এখনও তারা লড়ছেন এই ধরনের বিএনপির প্রার্থী, তারা কিন্তু আর দলে নাই, মানে দল তাদেরকে বহিষ্কার করেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের দিক থেকে, আমি স্ট্র্যাটেজিক দিক থেকে বলছি যে ওরা কয়েকজন করে তাদের প্রার্থী আছে, কেউ যেহেতু নৌকা না, বিভিন্ন প্রতীক তাদের, তো তার মানে হচ্ছে যে ওইখানকার যে জনসাধারণ তাদের মধ্যে তাদের যে প্রত্যেকের সাপোর্ট বেজ আছে, দেয়ার ইজ অ্যান অ্যাসপিরেশন যে এই সাপোর্ট বেসগুলো ভোটের দিন ভোট দিতে আসবে, তাহলে ভোটের একটা নাম্বার দাঁড়াবে, পার্সেন্টেজ দাঁড়াবে। অন্যদিকে আমরা যদি চিন্তা করি সার্বিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে, বাংলাদেশ একটা বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বলে আমরা বিশ্বাস করি বা মনে করতে চাই। সেই জিনিসটা কিন্তু গ্রাসরুট পর্যন্ত, একেবারে জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন গ্রাসরুট পর্যন্ত সেই অবস্থাটা নাই, কার্যত এটা নাই, কার্যত এটা অ্যাবসেন্ট। ইটস এ ওয়ান পার্টি থিং, মানে একাধিক ক্যান্ডিডেট আপনি দেখছেন কিন্তু তারা সকলেই একই পার্টি করেন। তো এরকম একটা পরিস্থিতিতে ভোটার সংখ্যা যে খুব টার্ন আউট যে বেশি হবে সেটা এক্সপেক্ট করাটাই তো ভুল। এটা হলো একটা জিনিস। আপনি যেটা বলছেন যে বিএনপির দিক থেকে এটা কতটুকু কার্যকর, দুটো দিক আছে। আই এম নট হিয়ার টু সে যে বিএনপি কি করা উচিত বা কি করা উচিত নয়, তবে যদি আপনি দেখেন থ্রু দেয়ার অ্যাক্টিভিটিস অফ এই যে নির্বাচনে অংশ না নেয়া, জাতীয় নির্বাচন, সর্বশেষ জাতীয় নির্বাচন এবং এখন এই উপজেলা নির্বাচন, যদিও এখানে কেউ বলতে পারবে না যে এটা তো দলীয়ভাবে ইলেকশন হচ্ছে না, বাট তার কার্যক্রম, এই যে বহিষ্কার করার প্রক্রিয়া, এতে তো সে এটা প্রমাণ করছে যে সে এটা অংশ নিচ্ছে না। এটা ওই পর্যন্ত কার্যকর এক্সপোজ করা বর্তমান যে সিস্টেম বিরাজমান আছে বাংলাদেশে, যে রাজনৈতিক সিস্টেম পাওয়ারে আছে ফর মেনি ইয়ার্স, তারা যে বহুদলীয় ব্যবস্থাকে, ভোটের ব্যবস্থাকে অনেকখানি ধ্বংস করে দিয়েছে, এটাকে মানুষের সামনে বারবার বারবার প্রজেক্ট করা এবং সেটাকে ক্যাপিটালাইজ করে ভবিষ্যতে তার রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম যাই হোক সেদিকে নিয়ে যাওয়া। এখন সেইটা তার কতটুকু ক্যাপাসিটি আছে সেটা ডিপেন্ড করে বিএনপির যে সেন্ট্রাল লিডারশিপ তার উপরে। সেখানে বলার মতো অনেক কিছু আছে, কারণ ওইখানে তাদের যথেষ্ট দুর্বলতা আছে। এটা যতদিন না তারা স্ট্রেনদেন করছে ততদিন শুধুমাত্র নির্বাচন বয়কটের মধ্য দিয়ে
কোনো রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি না। জি, মঞ্জু ভাই আপনার কাছ থেকে শুনি। উপজেলা নির্বাচন নিয়ে খুব একটা সারা শব্দ মনে হয় যে তুলনামূলক কম। আগের ধাপের যদি সাথে মেলান, সেখানে আমরা দেখলাম, আমি একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে বলা হচ্ছিল যে 13টা উপজেলা, 139টার মধ্যে 13টা উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 1000-এর মধ্যে ভোট ব্যবধান। এবং এই যে একটু আগে বললাম যে 139টির মধ্যে 81 জন চেয়ারম্যান হয়েছেন যাদের ভোটের সংখ্যা 20%-এর কম। রাত পোহালে যে ভোট, সেই ভোটে আসলে মানুষের স্বতঃস্ফূর্ততা আপনি কেমন প্রত্যাশা করছেন, এবং আপনিও এই দুজন বক্তার মতো বিশ্বাস করেন কিনা যে ভোট আসলে ভোট বিমুখতা আসলেই মানুষের মধ্যে তৈরি হয়েছে? ধন্যবাদ আবার আপনাকে। দেখেন, বাংলাদেশে মোটা দাগে যদি রাজনৈতিকভাবে দেখি, আমরা মোটা দাগে একটা নাম্বার বলি টেবিল টকের আলোচনায়, সেটা হচ্ছে যে 40% লোক, ক্লোজ টু 40% আওয়ামী লীগকে সাপোর্ট করে, ক্লোজ টু 40% এন্টি আওয়ামী লীগকে সাপোর্ট করে, আর 20% লোক গ্রে লাইনে থাকে, মানে যারা দুই পক্ষের যাদেরকে যখন মনে করে তাদের কর্মকাণ্ড ভালো সেদিকে দেয় রাজনৈতিকভাবে। সে জায়গায় যদি বলেন বিএনপি ঘোষণা দিয়ে এই নির্বাচনকে বর্জন করছে, তার মানে একেবারে নিশ্চিত এই 100% ভোটারের মধ্যে 40% ভোটার তারা এখানে নাই, বাকি 60% থাকে। 60% লোকের মধ্যে ধরেন প্রো আওয়ামী লীগ এবং যারা গ্রে লাইনের লোক, তারা কখন ভোট দিতে যাবে? যে কোনো, আপনি আমি কখন ভোট দিতে যাই, একটা হচ্ছে যদি আমার এলাকায় আমি দেখি যে যিনি দাঁড়িয়েছেন তার সাথে আমার পার্সোনালি কোনো কারণে উনি আমাকে আমন্ত্রণ জানান, আহ্বান জানান, এবং আমি মনে করি উনি এলাকায় নির্বাচিত হলে পরে আমার এলাকার উন্নয়ন হবে, এক। দ্বিতীয়ত, আমি যদি দেখি তার বিপরীতে এমন একজন দাঁড়িয়েছে, আমি যদি একটা ভোট না দিই তাহলে কিন্তু আমি যে প্রার্থীকে যোগ্য মনে করি সেই প্রার্থীটা হেরে যাওয়ার শঙ্কা আছে। এই দুইটার যে কোনো এক কারণে, আমি একেবারে সরলভাবে বলছি, মানুষ ভোট দিতে যায়। এখানে তো সেই অবস্থানটা নাই। যেমনটি রিয়াজ বললেন যে এখানে এক আওয়ামী লীগের 5 জন প্রার্থী, এর বাইরে একজন যিনি আছেন তিনি হচ্ছেন বিএনপির বহিষ্কৃত প্রার্থী, এইরকম তো অবস্থা। তো সে জায়গায় বাস্তবতা হচ্ছে গত 15 বছর ধরে একটি দল ক্ষমতায়, সেই দলের, ক্ষমতাসীন দলের প্রতি এমনিতেই একজন প্রশাসনের নৈর্ব্যক্তিক সমর্থন থাকে। তারপরে ধরেন তারা 15 বছর জনগণের কাজ করুক কি না করুক, কোনো কারণে জনগণের কাছে ছিল। সাধারণ মানুষও মনে করে এরা ক্ষমতাসীন দল, তাদের অপোজিট একজনকে ভোট দিলে তো আমার এলাকায় কাজ হবে না, এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে। সে জায়গায় ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলে পরে, সেটা বাংলাদেশেই বলেন সেটা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, ভোটের সংখ্যা কিন্তু কম হয়। আমরা একটু আগে ইরান নিয়ে কথা বলছিলাম, ইরানে কিন্তু রাইসি যখন নির্বাচিত হয় তাদের সাম্প্রতিককালের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক ভোট পড়েছিল, কারণ রাইসির অপোজিশন যিনি ছিল তিনি শক্তিশালী অপোজিশনে ছিলেন না। তো সবাই মনে করছেন উনি জিতে যাবেন, ফলে ভোট দিয়ে না দিলেও উনি জিতবেন, এরকম একটা ব্যাপার। ফলে এটা হচ্ছে একটা বাস্তবতা। আরেকটা হচ্ছে আপনার প্রশ্নের যদি সরাসরি জবাব দেই, এবার কি হবে কালকের, ফলে ওই জায়গা থেকে ব্যতিক্রম হবে না। এখানে আমি আরেকটু জিনিস অ্যাড করতে চাই, আপনার প্রশ্ন না থাকলেও আমার মন্তব্য হিসাবে। দেখেন, মোটা দাগে ক্ষমতাসীন দল এবং তাদের সমর্থক, এবং ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবং তাদের সমর্থক সমমনা দলগুলো, এবং এর বাইরে নির্বাচন কমিশন, তিনটি পক্ষ যদি আমি দেখি, ক্ষমতাসীন দলের লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে তাদের ভাষায় অব্যাহত রাখার জন্য নির্বাচনকে অংশগ্রহণমূলক করে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করে গণতন্ত্র ধারা অব্যাহত রাখা। সেই ক্ষেত্রে তারা গত 15 বছর ধরেই তাদের প্রক্রিয়া তারা সম্পন্ন হয়েছেন। যদি বলি পরীক্ষার খাতায় তারা পাস মার্ক পেয়েছেন। বিএনপির নেতৃত্বে তাদের সমমনা জোটের মূল লক্ষ্য, আমরা যেটুকু পর্যবেক্ষক হিসেবে দেখি, তাদের লক্ষ্য হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না, গ্রহণযোগ্য না, ফলে এই নির্বাচনে অংশ নিয়ে লাভ নাই, এরকম একটি অবস্থান তাদের। সেটা 15 বছর ধরে তারা দেখানোর চেষ্টা করেছেন, অন্তত মাঝখানে 18 নির্বাচন বাদ দিয়ে সেখানে তারা সফল হয়েছেন, পাশ করেছেন। নির্বাচন কমিশনে আজকে যারা আছেন অথবা তার আগে যারা ছিলেন, তাদের লক্ষ্য হচ্ছে আমরা সংবিধান অনুযায়ী একটা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করে যাচ্ছি, হানাহানি কম হয়, মোটামুটি লোকজন যাতে একটা ভোট দিতে পারে, সেরকম তারাও পাশ করেছেন। এখন তাহলে বলবেন তার মানে কি আমরা সকলে পাশ করলে আমাদের অবস্থান কোথায়, ক্ষতিগ্রস্ত কারা? আমার ব্যক্তিগত বিবেচনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তাদের সমমান্য দল জিতেছে, বিএনপি তাদের সমমান্য জিতেছে, নির্বাচন কমিশন জিতেছে, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের বিনিময়ে যেই গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা যেদিকে যাওয়ার কথা,
আমি ওই যে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ, এরকম আমাদের গ্রামে একটা কথা আছে। বিরোধী দলের যারা আছেন তারা নিজেরা নির্বাচনে না গিয়ে এই নির্বাচনকে ব্যর্থ প্রমাণিত করতে তারা হয়তো সফল হয়েছেন, কিন্তু নির্বাচনকে বাদ দিয়ে ক্ষমতায় যাবার আর কোন পদ্ধতি গণতন্ত্রে আছে সেটা তো আমাদের জানা নেই। সেই জায়গায় গণতন্ত্রের পথগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন, গণতন্ত্রের পথগুলোকে তারা ক্ষতিগ্রস্ত করেছেন। সেই জায়গায় আমরা কিন্তু অতীতে ওই যে চুন খেয়ে মুখ তাতলে দই দেখলে আমরা ভয় পাই না, আমাদের এখানে সামরিক শাসন এসছে, আধার সামরিক শাসন এসছে, তত্ত্বাবধায়ক সরকার নাম করে তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করার ফলে আমরা এক ধরনের আর্মি ব্যাক গভর্নমেন্ট দেখেছি। সেই ধরনের জিনিসকেও যেন আমরা আহ্বান জানাতে চাই। তবু আমি কোনোভাবে গণতন্ত্রের বিকল্প হচ্ছে অধিকতর গণতন্ত্র। আমি একটি নির্বাচনের প্রক্রিয়া অংশ নিয়ে মাঠের ভেতরে গিয়ে আমি বলতে পারি এই খেলা ঠিক হয় নাই, আমি এই রেফারি মানি না। আমি মাঠের বাইরে দাঁড়িয়ে থেকে যদি বলি যে এইখানে ভেতরে খেলাটা ভালো হচ্ছে না, তাহলে এটা গ্রহণযোগ্য হয় কিনা, এরকম প্রশ্ন কিন্তু আমাদের জনগণের মনে আছে। ফলে আমার ধারণা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বিষয়গুলো বিবেচনা করবেন। শেষে কিন্তু রাজনীতিবিদরাই বাংলাদেশের রাষ্ট্রের রাজনীতির ভবিষ্যৎ নির্মাণ করবেন। আচ্ছা আচ্ছা, জাহিদ ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নের মানে সাথে মিলাই যে মঞ্জু ভাই যেভাবে বলেন নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, তো অনেক থিঙ্ক ট্যাঙ্ক বলে থাকেন বিএনপির যে কেউ আমরা বলতে শুনেছি যে বিএনপি অ্যাটলিস্ট এই পলিসি তো নিতে পারতো যে আমরা নির্বাচনে যাচ্ছি না, দল যাচ্ছে না, এবার যার যার ইচ্ছা, তাহলে তো এক ধরনের একটা উৎসব আসতো দলের মধ্যে। আপনার কি মনে করেন যে এই পলিসিটাই ঠিক আছে নাকি এই দিকেও যাইতে পারতো বিএনপি? আমি বিএনপির সোফার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে সমর্থন করছি। আমি মঞ্জু ভাইয়ের একটা ব্যাপার দিয়ে শুরু করে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে ছাত্রলীগ নেতার কথা বলেছিলাম ওনার নাম কামরুল ইসলাম খোকন, উনি ঠাকুরগাঁওয়ে নির্বাচন করছেন। আচ্ছা, খেলার প্রসঙ্গে যেটা বলেন ভালো, মানে ব্যাপারটা হচ্ছে আপনি খেলায় যাননি কেন মাঠের বাইরে থেকে বলছেন, মানে আবার যদি এরকম হয় আপনি একটা খেলা খেলতে গিয়েছিলেন এবং সেই খেলায় আপনি দেখলেন রেফরি বলে কিছু ওই খেলায় নাই, ওই রেফরি পুরোপুরি সরকারের হয়ে খেলছে। আমি 18 সালের কথা বলছি। 18 সালের নির্বাচনে যখন আপনি পার্টিসিপেট করে দেখে আসেন, এই কথা কিন্তু 14 পর প্রচুর বলা হয়েছে, সুতরাং 18 আগ পর্যন্ত এই কথাগুলো লজিক্যাল ছিল, কারণ আপনি 14তে পার্টিসিপেট করেন নাই, 18 সালে পার্টিসিপেট করলেন। এবং ঘটনাচক্রে আমি ওই সময় এই নির্বাচনী প্রসেস পুরোটা খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছিল, ওটা একটা স্টিয়ারিং কমিটি হয়েছিল যেটা একেবারে সর্বোচ্চ নেতাদেরকে নিয়ে, আমি আমার দলের সর্বোচ্চ নেতা তখন না থাকলেও ঘটনাচক্রে আমি মেম্বার ছিলাম, তো একেবারে ভেতর থেকে এগুলো দেখার আমার সৌভাগ্য হয়েছে। সুতরাং আপনি তো দেখলেন। আচ্ছা, নাম্বার 2, এই যে স্থানীয় নির্বাচনগুলো, আমি আসলে ওই সময় খুব ছোট ছিলাম, মানে পরে আমি অনেকের সাথে কথা বলেছি, এই প্রসঙ্গে জেনেছি। এমনকি এরশাদের সময় যখন প্রথম উপজেলা হলো, এরশাদের সময় উপজেলা নির্বাচনগুলো অনেক ফেয়ার ছিল, কারণ এরশাদ তার ক্ষমতাটা দখল করতো, কিন্তু এই লোকাল নির্বাচনগুলো নিয়ে খুব মাথা ব্যথা করতো না। আমি পত্রপত্রিকায় কিছু কিছু পার্টিসিপেন্টকে গত যে নির্বাচন হয়েছে সেখানকার তাদেরকে বলতে শুনেছি আমি তো এরশাদের সময়ও পার্টিসিপেট করি, আমি এরকম প্রবলেম ফেস করিনি। উদাহরণ দেই, এই যে ধরুন একটা ঘটনা যেটার পর স্বজনরা পার্টিসিপেট করতে পারবে না বলা হয়েছিল, একজন প্রতিমন্ত্রীর শ্যালক কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জিততে চান, তার জন্য উইথড্র করেছেন 3 জন, আরেকজন কেন করবে না তাকে ধরে পিটিয়ে দাও। যেমন ধরুন কুষ্টিয়াতে না, কিন্তু সেটাও তো এই অবস্থার মধ্যে এটাও তো প্রশংসার যোগ্য যে ওই প্রতিমন্ত্রীর শ্যালককে শেষ পর্যন্ত প্রকাশ্যে সে উইথড্র করে, নিজেকে উইথড্র করে। আমি আসছি, হ্যাঁ, এবং উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন, যাকে পেটানো হয়েছিল, হ্যাঁ, পরিচয় আসে এরকম। ধরুন আমি কুষ্টিয়া জেলায়, আমি ভুল না করে থাকলে 6টার মধ্যে 4টাতে ইলেকশন হচ্ছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, 2টোতে মাত্র হয়েছে। এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হানিফের ভাইও নির্বাচন করছেন। এটা ভালো না, নির্বাচন কমিশনের খরচ হচ্ছে। হ্যাঁ, আমি সেই জায়গাটায় আসছি। তার মানে আপনারা নিজেরা নির্বাচন করবেন, সেখানে একটা ফেয়ার নির্বাচন আপনি করবেন, নিজেদের মধ্যে অন্তত এই নির্বাচনটা ফেয়ার হোক, সেটাও তো হয় না। তার মানে এখন আপনি লোকাল, আমার প্রশ্নটা যে জায়গায় যে যেখানে আপনার ক্ষমতা চেঞ্জ হবে না সেই নির্বাচনটাকেও আপনি ফেয়ার রাখছেন না। তো সেখানে বিএনপি যদি যায়, আমি দেখছি যে এখানে তার যে মানে ওই যে শ্যালক যাকে পিটিয়েছিলেন উনি আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে তুলে নিয়ে পিটিয়ে। আমি আপনাকে একটা কথা বলে রাখতে চাই, কোনো ফৌজদারি মামলা হয়েছে আপনি কি জানেন? এখানে খুবই অ্যাক্টিভলি কাজ করছেন জার্নালিস্টরা আছেন, খুবই গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। এটা তো শুধুমাত্র একজনকে প্রত্যাহার করা তো শাস্তি না, আপনি ফৌজদারি অপরাধ করেছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে আমাদের সামনে, কিছু হয়েছে? কিছু হয়নি।
যাই হোক, যেটা বলছিলাম, কিছু হবে কেন? যাকে পিটানো হয়েছে তাকে যদি আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা সাংঘাতিক খুশি। আচ্ছা ফাইন। তো যেটা বলছিলাম, এখন এই নির্বাচনে আপনি যখন বিএনপি যাবে, যদি অন্য নামেও যায়, আপনার আসলে প্রবাবিলিটি থাকে না। তখন যেটা হলো, আপনি গেলে অন্তত একটা সুবিধা আছে সরকারের পক্ষে, দারুণ পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে, আমরা উন্নয়নের রোল মডেল হওয়ার কারণে আমরা ভোটে জিতেছি। আপনি ম্যানিপুলেট ঠিকই করবেন, কিন্তু ওই জায়গাটা তৈরি হবে। সুতরাং সেই জায়গার সাথে না যাওয়াটাই ভালো। এখন বিএনপির সম্পর্কে একটা জিনিস বলি, বিএনপির উচিত হবে, ইয়াস আমি আপনার সাথে অ্যাগ্রি করি যে নেতাকর্মীরা যদি চুপচাপ বসে থাকে তাহলে আসলে তারা পলিটিক্যাল প্রসেসে থাকে না। একটা হতে পারতো ভোট, এই ভোট যদি ফেয়ার হতো আগের মতো, আমিও মনে করতাম এই ভোটে পার্টিসিপেট করা উচিত। কিন্তু আরেকটা জিনিস যোগ করি, যে ধরুন স্বজনদেরকে পার্টিসিপেট করা যাবে না, এখানে দুজন খুবই সিনিয়র জার্নালিস্ট আছেন। আচ্ছা, আমরা যদি টেকনিক্যালি এভাবে বলি, সন্তান সহ সবাই, পরে প্রধানমন্ত্রী বলেন সন্তান এবং স্বামী স্ত্রী, ওরাও যদি পার্টিসিপেট করে, অসুবিধা কি? আমরা সোফার কি জানতাম, একটা নির্বাচন কমিশন আছে যার অধীনে প্রশাসন, পুলিশ সবই আছে। তো কেউ যদি নিয়ম ভাঙে তাকে ধরবে দেশে, তার সাথে যদি কোনো এমপি মন্ত্রী জড়িত থাকে তাকেও ধরবে। আমরা তো তাই বুঝি। আমাদের বিরোধীদেরকে কি বলা হচ্ছিল, আমাদের সামনে ন্যারেটিভটা কি ছিল? সরকার তো নির্বাচন করে না, নির্বাচন করে নির্বাচন কমিশন, ও অমনিপোটেন্ট, সর্বশক্তিমান, তার হাতে সব আছে। তো তাহলে কেন আওয়ামী লীগকে বলতে হয় মন্ত্রী এমপি স্বজনরা যাবা কি যাবা না? খেয়াল করুন ব্যাপারগুলো। তো সুতরাং এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ তার নিজের অন্য প্রার্থীদেরকে রক্ষার জন্য বলছে তোমরা যাবা না, তো সেখানে বিএনপি যাবে কেন? বিএনপির উচিত হবে তার নেতাকর্মীদেরকে অ্যাক্টিভ রাখার জন্য পলিটিক্যাল প্রসেস, রাস্তার মধ্যে ডেমনস্ট্রেশন বাড়ানো, এগুলো কন্টিনিউ করা। এটা ছাড়া হ্যাঁ, এটা করতে হবে, কিন্তু নির্বাচনে যাওয়াটাকে আমি সঠিক মনে করি। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা ব্যাটারি চালিত রিকশার বিষয়ে আজকে প্রধানমন্ত্রী নিজে পরিষ্কার করে বলেছেন যে বিধিমালা বিষয়টি নিয়ন্ত্রণের জন্য তিনি যেটি নির্দেশ দিয়েছেন যে ব্যাটারি চালিত রিকশা চলবে। এখন কালকে আমরা এটা নিয়ে আলোচনা, গত টকশোতে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনি বিভিন্ন পয়েন্টে বন্ধ না করে, যারা এটা আমদানি করে বা অভ্যন্তরীণ উৎপাদন করে সেখানে বন্ধ না করে, যারা এটা পাইকারি সেল করে তাদেরকে বন্ধ না করে, ডিরেক্ট যারা এটা নিয়ে হয়তো পরিবার পরিজন নিয়ে খায় তাদেরকে বন্ধ করে দিলেন। মানে যদি এখানে সদিচ্ছার কোনো অভাবকে আপনি দেখেন রিয়াজ ভাই? জি, আমি পুরোটাই দেখি সদিচ্ছার অভাব। কারণ হলো যে শুধু ব্যাটারি চালিত রিক্সা বলে নয়, বিগত কয়েক বছরে আপনি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বাংলাদেশে, গণপরিবহন ব্যবস্থা এবং সড়ক মহাসড়কের যে ব্যবস্থা, এগুলো যদি আমি তারিখ দিয়ে সিদ্ধান্তগুলো যদি এখানে দেখাতে পারতাম, তবে সেটা এই মুহূর্তে সম্ভব না। কিন্তু মুখে বলি, অসংখ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত আছে এবং কোনো ক্ষেত্রে দেশের সর্বোচ্চ জুডিশিয়ারি থেকে ইনস্ট্রাকশন এসছে। সেগুলো কি শুনুন। ফুটপাত দিয়ে মোটরসাইকেল উঠবে না, মহাসড়কে থ্রি হুইলার চলবে না, নিষিদ্ধ, এগুলো চলতেই পারবে না। এর সব কিছু হচ্ছে, এর কোনোটা বন্ধ নেই। ব্যাটারি চালিত রিক্সা সারা বাংলাদেশে চলতেছে, আপনি জেলা উপজেলায় গিয়ে দেখুন। এবং ঢাকা শহরেরও যেসব বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় গলির ভিতরে চলছে এবং সংখ্যা ক্রমশ বাড়ছে। এটা কিন্তু প্রশাসন দেখে নাই, হঠাৎ করে এখন দেখতেছে যে এত বেড়ে গেছে, এটা তো ঠিক হচ্ছে না ইত্যাদি। আমি মনে করি যে পুরো ব্যবস্থাপনাই গলদ আছে। এবং আপনি যথার্থই বলেছেন, আপনি যদি একটা ব্যবস্থাকে অনেক দিন ধরে চলতে দেন, যদিও আপনি মনে করেন যে এটা সেফটি সিকিউরিটি হ্যাজার্ড আছে, কিন্তু আপনি চলতে দিচ্ছেন, তাহলে এর প্রতি নির্ভরশীল জীবিকা হিসাবে অনেক লোক কিন্তু বাই দিস টাইম এই প্রফেশনে চলে আসছে। তখন কিন্তু এটা একটা বড় সমস্যায় রূপ নিয়েছে। এখন আজকে যে সিদ্ধান্ত হয়েছে, এটাকে আমি বলবো যে মানবিক, অথবা যদি এমন কথাও বলা হয়েছে যে এখন মুদ্রাস্ফীতির যে অবস্থা, গরিব মানুষ টিকে থাকার সংগ্রাম করছে ইত্যাদি ইত্যাদি, সবই খুব ভালো কথা, শুনতে ভালো শোনাচ্ছে। কিন্তু ব্যাপার হলো, যেই কনসার্ন থেকে ব্যাটারি চালিত রিক্সা রাজধানী শহরে আমরা চাইছিলাম না বা আমাদের প্রশাসনও চাইছিল না, সেই কনসার্নগুলো কি আমাদের মিটে গেছে? এর যে হ্যাজার্ডগুলো, এবং আমি তো মনে করি, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, ঢাকার মতো একটা ব্যস্ততম রাজধানী শহর, পৃথিবীর যে কোনো রাজধানী শহরের যেরকম গণপরিসর রয়েছে এবং পরিবহনের ব্যবস্থাপনা রয়েছে, সেটা বহু আগেই করা উচিত ছিল। তাহলে
এই রিকশার প্রতি যে এই নির্ভরশীলতা সেটা এতখানি হতোই না কোনোদিন। আমাদের বাসগুলো দেখুন ঢাকা শহরে, আমাদের ব্যক্তিগত গাড়িগুলো দেখুন, ব্যক্তিগত গাড়িগুলো আপনি দেখবেন যে 50 লাখ টাকার গাড়ি 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি টাকার দামি গাড়িতে রূপান্তরিত হচ্ছে। এগুলোতে হুটার বাজে, যেগুলো আপনি রাস্তায় চলতে গেলে মাঝে মাঝে কানে জ্বালা ধরায়। এদের সংখ্যা অসংখ্য বেড়ে গেছে। অন্যদিকে পাবলিক ট্রান্সপোর্ট, আপনার আমার ভাই বোনরা যেই পরিবহনে উঠে কর্মস্থলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, এগুলো প্রত্যেকটা জরাজীর্ণ। এদের বয়স 20 বছর না 42 বছর হয়ে গেছে। 42 বছর এই জন্য বললাম যে রিসেন্টলি একটা বাসের নিচে চাপা পড়ে ছাত্র মারা যায়, পরে কাগজপত্র অনুসন্ধান করে বিআরটিএ পায় এই বাসের বয়স 42 বছর। 43 বছর। ও আমি 1 বছর কম বলে ফেলছি, 43 বছর। তো এই পুরো জিনিসটা তো সিস্টেমিক ফ্লজ, টোটালটাই সিস্টেমিক ফ্লজ। এই জিনিসগুলোকে সরকারকে একটা স্ট্রিমলাইন করতে হবে। এখন এখানে সড়কে বিশৃঙ্খলা এড়াতে এই ধরনের সিদ্ধান্ত, বিআরটি এর আমরা যে প্রজ্ঞাপনটা যেখানে দেখলাম, তো সেইখানে যদি বিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা এই উদ্যোগটা আনিসুল হক যখন মেয়র ছিলেন তখন ঢাকায় দেখেছিলাম এবং কোনোভাবেই পারা যায় নাই। বিভিন্ন জায়গায় সারা ঢাকা তারা অচল করে দিল, যারা প্যাডেল চালিত রিক্সা। এখন এই সিদ্ধান্তটা যদি ওই সময় থেকে নেওয়া হতো, সেটা আরও 8-10 বছর আগের ঘটনা, ব্যাপারগুলো যদি ওই সময় থেকেই সিদ্ধান্ত নেয় যে আমরা শৃঙ্খলা ফিরাইতে চাই, কিন্তু এটা একটা সময় নিয়ে 5 বছর ধরে বা 10 বছর পর আমি রিক্সা দেখতে চাই না, তাইলে কি এই যে বিষয়গুলো, যারা আমদানি করে, যারা এই যে পাইকারি সেল করে, যারা হচ্ছে মধ্যবর্তী, যারা ওই লাইনম্যান, যারা লাইন চালায়, আস্তে আস্তে এই সব জায়গায় নজর দিলে এগুলো কমে যেত না? মঞ্জু ভাই, আপনার কাছে প্রশ্ন। এক কথায় যদি বলি, হ্যাঁ, আমি এর আগে একটু রাজনৈতিক একটা বক্তব্য, জায়েদ ভাই তো একেবারে একজন সুবক্তা আবার রাজনীতিবিদও, ফলে আমি জাস্ট দর্শক হিসাবে বলি, 18 সালে ঠিকই বলেছেন, 18 সালে গিয়ে কিন্তু বিএনপির একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। আবার বাস্তবতা হচ্ছে উনি যে ঐক্যফ্রন্টের সাথে জড়িত ছিলেন, বিএনপি যখন একদিকে ঐক্যফ্রন্ট করলো, পাশাপাশি 20 দলীয় জোটকে জীবিত রেখেছে। তার মানে তারাও কিন্তু 3 থেকে 6 জন করে প্রার্থী দিয়েছে তাদের দলের বা জোটে, ফলে তারাও জেতার জন্য নির্বাচনে অংশ নিয়েছে। এটা কিন্তু আমরা অন্তত সাংবাদিক হিসেবে খুঁজে পাইনি। এইটাও তাদেরকে খেয়াল রাখতে হবে। দেখার জন্য নির্বাচনে অংশ নিয়েছিল। এক্স্যাক্টলি, আমি জানি কি হয়, আমরা তো 14 তে ওই যে প্রমাণ পেলাম, 18 তে কি হয়, 18 তে কি হয়, এবং প্রমাণ করা যে নির্বাচনটা আসলে খারাপ হয়। আচ্ছা, আর সর্বশেষ হচ্ছে উনি আরেকটা বলছেন যে প্রধানমন্ত্রী কেন বললেন পরিবারে, প্রধানমন্ত্রী পরিবারের লোকজনের ব্যাখ্যা দিয়ে অন্তত বাকি লোকেরা, বিএনপি বা অন্য দলের কেউ আসলে তাদেরও, কারণ এটা তো আমাদের বাস্তবতা যে মন্ত্রী এমপি যদি প্রভাবশালী থাকেন, তিনি প্রভাব খাটানোর চেষ্টা করেন, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু আমি শেষ কথা আবারও বলবো, নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়েই নির্বাচনকে সঠিক করতে হবে, প্রশ্নবিদ্ধ যে সমস্ত বিষয়গুলোকে বাদ দিতে হবে। এর বিকল্প গণতন্ত্রে আমার কিছু জানা নেই। এবার আপনার প্রশ্নের সরাসরি উত্তরে আসি। এটা হচ্ছে আমাদের পরিকল্পনাহীনতার একটা চূড়ান্ত দৃষ্টান্ত। এই সর্বশেষ যেটা বললেন ব্যাটারি চালিত রিক্সা, দুঃখ লাগে যেটা আমার ভাই রিয়াজ বললেন যে মাননীয় মন্ত্রী, সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী, যার নিয়ন্ত্রণে বিআরটিএ সহ সড়ক ব্যবস্থাপনা, তিনি মিটিংয়ে থেকে অন্যদের জিজ্ঞেস করেন 43 বছরের পুরনো বাস কেন চলে। আমার লজ্জা লাগে। এই প্রশ্ন তো সকলে মিলে ওনাকে জিজ্ঞেস করবেন, আপনি উত্তর দেন। উনি কাকে প্রশ্ন করেন? আপনি 3 দফায় মন্ত্রী আছেন। বাংলাদেশ উন্নয়নের যে জায়গায় চলে গেছে, আজকে মাস ট্রানজিট, আমাদের পাতাল রেল, আমাদের পাতাল সেতু হচ্ছে, সেই জায়গায় আপনি ঢাকা শহরের রাজনৈতিক যে যানজটের অবস্থা, আপনি পাশের দেশ কলকাতা থেকে এখানে আসলে পরে আপনার লজ্জা লাগবে। কেন করতে চাই নাই? আমি যে ধর্মে বিশ্বাস করি, আমাদের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইসলাম ধর্মে আপনার কাজের ফলাফল আপনার নিয়তের উপর নির্ভর করে। আমি প্রায়শই টেবিল টকে বলি, আমরা কোনোদিন নিয়তি করি নাই আমরা এই যানজটের শৃঙ্খলায় ফেরানোর চেষ্টা করব। যদি করতেন, আমাদের এই 15 বছরে অন্তত এটার একটা শৃঙ্খলা ফিরে আসতো। আমরা শিক্ষার্থীরা আমাদের নাকে মানে ধরে তাদেরকে রাস্তায় নামিয়ে এই রাজনীতিবিদ, নীতি নির্ধারকদের দেখিয়েছে কিভাবে নিয়ম শৃঙ্খলা মানতে হয়, পালন করতে হয়। প্রধানমন্ত্রী তখনই নির্দেশনা দিয়েছিলেন, তারপরে তো শিক্ষার্থীরা শিখে গেলেন, আমরা তো শিখলাম না। তার মানে হচ্ছে আইন আছে, আইনের প্রয়োগের কোনো ব্যবস্থা করেন নাই। কারণ আইনের প্রয়োগ না করলে পরে তাদের উৎকোচ, তাদের বাড়তি রোজগারটা বেশি হয়। এবার ব্যাটারি চালক রিক্সা আমরা একটা অভিযোগ করি, অনেকে বলে যে কেন ইম্পোর্ট করতে দেওয়া হলো। ভাই, ব্যাটারি ইম্পোর্ট করতে কিন্তু রিক্সার জন্য ব্যাটারি আনতে দেওয়া হয় না। এই ব্যাটারি অনেক কাজের জন্য আনতে দেওয়া হয়, কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে 50 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা সারা বাংলাদেশে চালু হলো।
এবং আজকে যে নির্দেশনা দেওয়া হলো, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের ফলে, অর্থাৎ সকল মন্ত্রী পরিষদ সকলে একটা জটলা পাকাবেন, একটা অনিয়ম তৈরি করবেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই জটলা মুক্ত করতে হবেন। কেন ভাই, তাহলে মন্ত্রী পরিষদ কেন? এই প্রশ্ন তো নাগরিক হিসাবে আমার করতেই ইচ্ছা করে। আমি খালি এইটুকু বলবো যে এই জায়গায় নির্দেশনাটা কি, যে কেবল নগরে চলতে পারবে, বাইরে চলতে পারবে না। নগরে যেখানে নীতি নির্ধারকরা থাকেন, নগরে যেখানে বিআরটি এর হেডকোয়ার্টার, নগরে যেখানে আইন প্রণেতাদের হেডকোয়ার্টার, সেখানে আপনি আইন অমান্য করতে পারবেন, আর সারা দেশে আইন মানতে হবে। এইটা কি ধরনের আইন ভাই? এটা আমি বুঝলাম না। আমি শেষ করব একটি বাক্য বলে, আমাদের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আপনি যদি তাদের কর্মসংস্থানের জন্য আগে বলতেন, পৃথিবীর অনেক উন্নত দেশে এখনও প্যাডেল চালিত রিক্সা চলে, আমাদের দেশের লোকেরা তাতে অভ্যস্ত ছিল। আপনি এই ব্যাটারি চালিত, এটা বিপজ্জনক একটা ভেহিকেলকে আপনি প্যাডেল চালিত রিকশা চলে অন্য অন্য দেশে? না, ব্যাটারি ছাড়া প্যাডেল চালিত চলে। কোথায় চলে? নিউ ইয়র্কে চলে, নিউ ইয়র্কের শহরে চলে, আপনি জানেন লন্ডন শহরে চলে। না, ওটা টুরিস্টের জন্য। টুরিস্টের জন্য আমি কথা হচ্ছে, আপনি সেরকম যদি চালান ওই জায়গা দিয়ে চালান, কারণ সেখানে বিধি বিধান চলে, মানুষের জীবনের হুমকি হয় এমন কোনো ভেহিকেল চলে না। তা আপনি জেনে শুনে হুমকি স্বরূপ এরকম একটা ভেহিকেল চলতে দিবেন কেন? আমি মানুষের কর্মসংস্থান নিশ্চিত হোক এটা চাই, কিন্তু একই সাথে বাকি যারা যাত্রী তাদের জীবনের নিরাপত্তা চাই। আমার বিশ্বাস এইটুকু তারা। আমাদের হাতে সময় একদম শেষ, না জাহিদ ভাই আরেকটা কমেন্ট নিয়ে শেষ করতাম, আপাতত শেষ করতে চাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্ত ছিল আমাদের আলোচনা, বাকি বিবেচনা আপনাদের কাছে। শুভকামনা।